আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে প্রাস। তো প্রাস এটি জটিল কোনো বিষয় নয়। তো আজ আমরা তোমাদেরকে চেষ্টা করব প্রাস সম্পূর্ণরূপে ক্লিয়ার করার জন্য। তাই আমরা একটু প্রাস সম্পর্কে পরিচিত হই। আমরা যারা তরুণ বয়সে যারা আছি, তো যারা আমরা প্রাস পড়া শুরু করেছি, তা আমরা প্রতিনিয়তই প্রাসটা আমরা দেখছি বা অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই প্রাস তৈরি করছি। কিভাবে? দেখা গেল ক্রিকেট খেলাতে আমরা টিভিতে খেলা দেখছি, একটা ছক্কা হলো, তো ছক্কার বলের যে গতিপথ তাই হচ্ছে প্রাস। ব্যাটসম্যান বলকে হিট করলো, বল উপরের দিকে উঠলো, আবার বলটা নিচে নেমে গেল, এই যে গতিপথ এটাই হচ্ছে প্রাস। আচ্ছা এখানে এই প্রাস হচ্ছে মূলত বলটাকে বলা হচ্ছে প্রাস। কোনো বস্তুকে যখন তির্যকভাবে নিক্ষেপ করা হবে তখনই তাকে বলা হচ্ছে প্রাস। অর্থাৎ যখন ক্রিকেট বলটি ছক্কা হয় তখন তা হচ্ছে একটি প্রাস। বা আমরা ফুটবল খেলা দেখছি, একটা ফ্রি কিক হলো। অর্থাৎ 2002 সালে যারা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখেছো তারা ব্রাজিল বনাম ইংল্যান্ডের খেলা আশা করি সবাই দেখেছো। ইংল্যান্ড প্রথমে 1-0 গোলে, ব্রাজিল প্রথমে 1-0 গোলে পিছিয়ে ছিল। রোনালদিনহো সেই অতি মানবীয় ফ্রি কিকটা ব্রাজিলকে খেলায় সমতায় আনে। তো এটা ছিল একটা অসাধারণ একটা প্রাস। বলটা সে শূন্য ভাসালো, প্রথমে উপরের দিকে উঠলো, এরপর তা আবার নিচে নেমে গেল। এই যে এটা হচ্ছে প্রাস। তো আমরা এখন এই প্রাসের সমীকরণগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয় তা আমরা একটি একটি করে দেখাবো। তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা বলকে একটা মানুষ, লোক বল কিক করলো। তো বলটা প্রথমে উপর দিকে উঠলো, তারপর আবার নিচের দিকে নেমে গিয়ে এই গোলপোস্টের মধ্যে প্রবেশ করলো। এখন কথা হচ্ছে বলটা উপরে উঠলো, এরপর আবার কেন নিচে নেমে গেল? তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ কাজ করে এই মাটির দিকে, অর্থাৎ নিচের দিকে। যেহেতু বলটিকে আমরা উপরের দিকে নিক্ষেপ করেছি, তাই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করার কারণে এটা উপর দিকে ওঠার সময় ধীরে ধীরে তার বেগটা কমতে থাকে, যেহেতু ত্বরণ কাজ করে বেগের উল্টো দিকে। এ কারণে এই উল্টো ত্বরণের কারণে, অথবা আমরা বলতে পারি মন্দন, ওই মন্দনের কারণে বলের বেগের মানটা আস্তে আস্তে কমতে থাকে। কমতে কমতে যখন সে শূন্য হয়, অর্থাৎ যেটা সর্বোচ্চ বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়, তখন তার বেগটা শূন্য হয়ে যায়। এরপর বেগ শূন্য হয়ে যাওয়ার পরে সে আবার নিচের দিকে নামতে থাকে, এরপর সে আবার ভূমিতে ফিরে আসে। এখন কথা হচ্ছে, আমরা জানি একটা বস্তু যখন বেগটা শূন্য হয়ে যায় তা সোজা নিচের দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু বলটি সোজা নিচের দিকে না পড়ে সে একটা কার্ভ করে মাঠের দিকে পড়ছে। এর কারণ কি? তো এর কারণ হলো, আমরা যারা ভেক্টরে আমরা পড়াশোনা করেছি, আমরা দেখেছি উপাংশ বলে আমরা একটা জিনিস আমরা শিখেছি। যখনই কোনো ভেক্টর রাশিকে ভূমির সাথে একটি কোণ করে নিক্ষেপ করা হবে, যখনই কোনো ভেক্টর রাশির সাথে ভূমির কোনো কোণ উৎপন্ন হবে, তখনই ওই ভেক্টর রাশির দুইটি উপাংশ তৈরি হবে। আবারও বলছি, যখনই কোনো ভেক্টর রাশির সাথে ভূমির একটি কোণ থাকবে, তখনই ওই ভেক্টর রাশির দুটি উপাংশ তৈরি হবে। একটিকে আমরা বলি ভূমি উপাংশ, একটিকে আমরা বলি আনুভূমিক উপাংশ। যেহেতু আমরা বলটিকে ইউ বেগে নিক্ষেপ করেছি এবং ভূমির সাথে থিটা কোণ করে, তাই এখানে ইউ এর দুটি উপাংশ তৈরি হবে। একটি হচ্ছে ইউ কস থিটা, আরেকটা হচ্ছে ইউ সাইন থিটা। এটা আমরা আলফা দিয়েও প্রকাশ করতে পারি, অথবা আমরা থিটা দিয়েও আমরা প্রকাশ করতে পারি। এখন যখনই বলটিকে আমরা নিক্ষেপ করি, বলটা ধীরে ধীরে উপরের দিকে উঠে এরপর আবার নিচের দিকে নেমে যায়। তাহলে ওটা কী হচ্ছে? অর্থাৎ আমরা ধরে নিলাম বলটি পি বিন্দুতে গিয়ে পৌঁছালো। ওই পি বিন্দুতে তার একটি বেগ থাকবে, ওই বেগটি ওই বিন্দুতে কার্ভের স্পর্শক বরাবর ক্রিয়া করবে, অর্থাৎ ভি এই স্পর্শক বরাবর ক্রিয়া করছে। তাহলে এই ভিটার কী হবে? দুটি উপাংশ পাওয়া যাবে, একটি হচ্ছে ভি কস আলফা, একটি হচ্ছে ভি সাইন আলফা। তো ভি কস আলফা হচ্ছে কি? ভি বেগটি যার সাথে কোণ উৎপন্ন করলো এটাকে আমরা ধরলাম ভূমি, অর্থাৎ, এবং অপরটি হচ্ছে কি এটার অনুভূমিক। এবং আমরা মনে করলাম ওই পি বিন্দুতে তার অবস্থান যদি আমরা আনুভূমিকভাবে বিবেচনা করি তাহলে হবে এক্স, এবং ভূমি হতে সে ওয়াই উচ্চতায় অবস্থিত। তো এখন আমরা এটার জন্য আমরা সমীকরণ প্রতিষ্ঠিত করব। তো এখন আমরা পি বিন্দুতে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্রটি আমরা প্রয়োগ করব। এই সূত্রটি প্রয়োগ করলে দেখা যায়, যদি আমরা প্রথমে আনুভূমিক বরাবর চিন্তা করি, আনুভূমিক বরাবর চিন্তা করলে দেখা যাচ্ছে আনুভূমিক বরাবর সূত্রটি দাঁড়াবে
ভি কজ আলফা ইকুয়াল টু ইউ কস থিটা প্লাস 0 ইন্টু টি, অর্থাৎ এখানে কোনো ত্বরণ কাজ করে না। এর কারণ কি? আমরা আবারও বলি, আমরা যদি আনুভূমিক বরাবর এই অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্রটি প্রয়োগ করি, তবে সূত্রটি ফর্মেট দাঁড়াচ্ছে শেষ বেগ হচ্ছে কত, টি সময় পর, অর্থাৎ সেই পি বিন্দুতে আসলো, পি বিন্দুতে আনুভূমিক উপাংশ ভি কজ আলফা, ঠিক আছে, এবং আদিবেগ তাহলে আনুভূমিক উপাংশ কত, ইউ কস থিটা, তাহলে ভি কজ আলফা ইকুয়াল টু ইউ কস থিটা, এবং এই প্লাস 0 ইন্টু টি, অর্থাৎ এখানে কোনো ত্বরণ থাকছে না। এর কারণ কি? আমরা জানি একটা বস্তুকে যখন উপর দিকে নিক্ষেপ করা হয় তখন তার যে ত্বরণটি কাজ করে তার নাম হচ্ছে কি জি। তো আমরা জিটা কাজ করে ভূমির সাথে লম্ব বরাবর। এখন ভূমির সমান্তরালে জি এর কোনো মান থাকে না। কেন? আমরা যদি ভূমির সমান্তরালে আমরা যদি সূত্রটি জি এর কোনো উপাংশ বের করি তাহলে কী দাঁড়াবে, জি কস 90 ডিগ্রি। আমরা যদি ভূমির সমান্তরালে জি এর কোনো উপাংশ বের করি তবে তা দাঁড়াবে জি কস 90। জি কস 90 হচ্ছে 0, অতএব ভূমি বরাবর কোনো ত্বরণ কাজ করে না। তাই সূত্রটি দাঁড়ালো ভি কজ আলফা ইকুয়াল টু ইউ কস থিটা। আর উলম্ব বরাবর যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, ভি সাইন আলফা ইকুয়াল টু ইউ কস থিটা মাইনাস জিটি। যেহেতু আমরা জি এর বিপরীতে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ জি এর বিপরীতে, তার সূত্রটি হলো ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থিটা মাইনাস জিটি। তো এখন আমরা পি বিন্দুতে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সূত্র প্রয়োগ করব। এই সূত্র প্রয়োগ করলে দেখা যাচ্ছে আনুভূমিক বরাবর বস্তুটির সরণ হচ্ছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু আদিবেগ ইউ কজ আলফা টি। যেহেতু আগে বলেছিলাম আনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না, তাই হাফ অফ এটি স্কোয়ার মান হচ্ছে 0। এখানে আমাদের এবং এই সমীকরণ হতে টি সমান দাঁড়াচ্ছে কি, টি ইকুয়ালস টু ইউ বাই ইউ কজ আলফা। এবার হচ্ছে উলম্ব বরাবর। তো উলম্ব বরাবর এটি কত উচ্চতায় ছিল, ইউ উচ্চতায় ছিল, তার সূত্র কী হবে, ইউ আদিবেগ ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এখন আমরা যদি টি এর জায়গায় উপরে আমরা যে মানটা আমরা বের করেছি তা যদি আমরা বসাই, তার সমীকরণ দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়াল টু ইউ এক্স ট্যান আলফা ইউ ইন্টু ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তো এখানে যদি আমরা ট্যান আলফাকে এ এবং জি বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফাকে বি ধরি, তাহলে সমীকরণ দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। তো যা একটি প্যারাভোলা বা পরাবৃত্তের সমীকরণ। তো যারা পড়েছো তাদের বুঝতে সুবিধা হবে। ট্যান আলফা এটি একটি ধ্রুবক এবং জি বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা এটি একটি ধ্রুবক। তাহলে দাঁড়াচ্ছে কি, ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। এ ধরনের সমীকরণকে বলা হয় প্যারাভোলা বা পরাবৃত্তের সমীকরণ। এখন আমরা দেখব বলটি যখন সর্বাধিক উচ্চতায় গিয়ে পৌঁছায় তখন কি ঘটে। বলটি যখন সর্বাধিক উচ্চতায় গিয়ে পৌঁছাবে তখন তার বেগ শূন্য হয়ে যাবে। এই কারণে সে আবার নিচে পড়া শুরু করে, যা আমরা শুরুতে বলেছিলাম। এখন কথা হচ্ছে, যখন সে সর্বাধিক উচ্চতায় গিয়ে পৌঁছাবে তার কোন বেগটি শূন্য হবে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র তার উলম্ব বেগটি শূন্য হবে। এই কারণ উলম্ব বেগটাই তাকে উপরের দিকে নিয়ে যায় এবং তাকে ভূমি সমান্তরালে নিয়ে যাচ্ছে ভি এক্স, অর্থাৎ আনুভূমিক বেগটি। যদি আনুভূমিক বেগটি শূন্য হতো তবে সর্বোচ্চ উচ্চতা হতে বস্তুটি ও কার্ভের যে কালো রঙের পথ দেখা যাচ্ছে ওই পথটি ধরে না গিয়ে সোজা নিচে পড়ে যেত। উলম্ব বেগটি শূন্য হওয়ার কারণে সে আর উপরে উঠতে পারছে না এবং আনুভূমিক বেগটি থাকার কারণে সে আবার ও কার্ভের পথ দিয়ে নিচের দিকে এসে পৌঁছাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভি ওয়াইটা কেন 0 এবং ভি এক্সটা কেন 0 হচ্ছে? কারণ হচ্ছে কি, আমরা জানি ভি সাইন থিটা ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জিটি। অর্থাৎ এখানে ইউ সাইন থিটা, এটা যেহেতু থিটাও ফিক্সড, ইউ ফিক্সড, তার মানে ইউ সাইন থিটাও ফিক্সড, ওদিকে জি এর মানটাও ফিক্সড। তো যেহেতু টি এর মানটা যেহেতু আস্তে আস্তে বাড়ছে,
টি এর মানটা জি এর সাথে গুণ হয়ে বাড়তে বাড়তে একসময় তা ইউ সাইন থিটা এর সমান হয়ে যায়। তো যখনই তা ইউ সাইন থিটার সমান হবে, তাহলে ইউ সাইন থিটা মাইনাস জিটিগুলো কী হয়ে যাচ্ছে, জিরো, অর্থাৎ উলম্ব উপাংশটা তখন কী হচ্ছে, জিরোতে পরিণত হচ্ছে। অপরদিকে আনুভূমিক বরাবর কোনো জি ত্বরণ না থাকায় তাহলে ভি কস থিটা ইকুয়াল টু ইউ সাইন আলফা সর্বদা কী থাকছে, সম্পূর্ণ পথে এ মানটি কী থাকবে, অর্থাৎ সম্পূর্ণ পথে এই বলটির আনুভূমিক উপাংশ শেষ বেগ এবং আদি বেগ দুটোই কী থাকবে, সমান থাকবে। কারণ এখানে যেহেতু কোনো জি নেই, এই কারণে এদের মানটা হ্রাস পাওয়ার বা কমে যাওয়ার কোনো আশঙ্কাই নেই। এই কারণে ভি এক্সের মানটা বা আনুভূমিক উপাংশ থেকে যাচ্ছে এবং উলম্ব উপাংশ শূন্য হয়ে যাচ্ছে। এখন আমরা এই গতিপথের জন্য ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। উলম্ব বরাবর যদি আমরা অ্যাপ্লাই করি, তো উলম্ব বরাবর শেষ বেগ জিরো, যেটা আমরা আগেই বলেছি, তো জিরো স্কোয়ার ইকুয়াল টু, আর আদি বেগ হচ্ছে ইউ সাইন আলফা, তাহলে ইউ সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস টু জি এইচ। এখানে এইচ হচ্ছে অবশ্যই সর্বাধিক উচ্চতা, যেহেতু আমরা সর্বাধিক উচ্চতার জন্যই বের করছি। তাহলে এর সমান কী দাঁড়ালো, ইউ সাইন আলফা হোল স্কোয়ার বাই টু জি। অর্থাৎ আমরা এই সূত্র দিয়ে একটি প্রাস সর্বাধিক কত উচ্চতায় উঠতে পারবে তা আমরা বের করে ফেলতে পারবো। এখন আমরা দেখব একটি প্রাস সর্বাধিক উচ্চতায় উঠতে বা ওই সর্বাধিক উচ্চতায় হতে ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে। আমরা যদি এবার এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্রটি অ্যাপ্লাই করি, তো সর্বাধিক উচ্চতায় তার শেষ বেগ জিরো, অর্থাৎ উলম্ব উপাংশ জিরো, আর আদি বেগ হচ্ছে ইউ সাইন আলফা, এটা আমরা জানি, মাইনাস জিটি। তার টি সমান দাঁড়াচ্ছে কি ইউ সাইন আলফা বাই জি, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় উঠতে তার ইউ সাইন আলফা বাই বি সময় লাগবে। একই রকমভাবে তার এই একই উচ্চতা হতে ভূমিতে ফিরে আসতে তার একই সময় লাগবে, যেহেতু গতিপথ দুটি একই রকম। আর তাহলে পুরো বিচরণকাল কি দাঁড়াবে, তাহলে পুরো বিচরণকাল দাঁড়াবে টু ইউ সাইন আলফা বাই জি। তো আমরা এখন জেনে গেলাম এটি সর্বাধিক উচ্চতায় পৌঁছালে বা পৌঁছাতে তার কতটুকু সময় লাগবে এবং তার পুরো পথটির বিচরণকালটি আসলে কত। আচ্ছা, এখন আমরা দেখব সে আনুভূমিকভাবে আসলে সে কত দূরত্ব অতিক্রম করবে, যাকে বলা হয় আনুভূমিক পাল্লা। তো আমরা এখানে একটি লাইন দেখাচ্ছি, নীল রঙের কালার একটি লাইন দেখা যাচ্ছে, ওটি হচ্ছে তার আনুভূমিক পাল্লা আর। আমরা এখন এটা বের করব, যেহেতু এটি আনুভূমিক বরাবর দূরত্ব, তাই আমাদের উপাংশগুলো আনুভূমিক বরাবরই আমাদের নিতে হবে। তো আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এস হচ্ছে আনুভূমিক দূরত্ব আর যেহেতু আনুভূমিক বরাবর দূরত্ব, অবশ্যই আমাদের আনুভূমিক আর এই উপাংশ নিতে হবে আদি ব্যক্তি, তাহলে ইউ কজ আলফা। আর টি হচ্ছে যেহেতু যার সম্পূর্ণ যে পথ সে অতিক্রম করেছে তার বিচরণকাল, যাকে আমরা টি বড় হাতে টি দ্বারা আমরা প্রকাশ করেছি। তো আমরা আগে আমরা বড় হাতে টি এর মানটা আমরা দেখেছি, তো আমরা এখানে বসালাম, তাহলে ইউ কজ আলফা টু ইউ সাইন আলফা বাই জি। তো আমরা জানি টু সাইন আলফা কজ আলফা সমান হচ্ছে সাইন টু আলফা, তাহলে এটি দাঁড়ালো ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। অর্থাৎ আমরা যদি একটা বলকে কিক করি বা আমরা যদি একটা বলকে ছক্কা মারার জন্য যদি আমরা ব্যাট দিয়ে আঘাত করি, তবে সে আনুভূমিক বরাবর কত দূরে গিয়ে মাটিতে পড়বে আমরা এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো, যাকে বলা হচ্ছে কি আনুভূমিক পাল্লা। যখন আমরা দেখব যদি বলটিকে বা একটি প্রাসকে এই উচ্চতা হতে নিক্ষেপ করা হয়, তাহলে সূত্রের প্রয়োগটা কীরূপ হবে বা সূত্রের রূপটা কীরূপ হবে। যেমন আমরা আমাদের এই চিত্রে আমরা দেখাচ্ছি যে বলটিকে এস উচ্চতা হতে কি করা হলো, তা দেখা গেল এই এইচ গভীরে ভূমির উপর গিয়ে পড়ল। এখন বলটি যদি এই ভূমিতে না গিয়ে আমরা যে সবুজ লাল সবুজে যে একটি আমরা কালার দেখিয়েছি, যেখানে নীল গোল আকৃতির নীল যে ব্লিঙ্ক যে অংশ যেটি দেখা যাচ্ছে, বলটি যদি ওখানে গিয়ে পড়তো, তবে আমাদের সূত্রগুলো সব আগের মতোই হতো। অর্থাৎ আগে আমরা যে সকল সূত্র দেখেছি, এই আনুভূমিক পাল্লা, সর্বাধিক উচ্চতা, তারপর হচ্ছে সময়, সবগুলো সূত্রগুলো একই রকম হতো। এখন যেহেতু বলটি একটু গভীরে অর্থাৎ এই উচ্চতার নিচের দিকে চলে আসলো, তাহলে এই ক্ষেত্রে সূত্র প্রয়োগটা কীরূপ হবে। তা আমরা ধরে নিলাম আনুভূমিক যে আমরা যে দাগ দিয়ে যে টেনেছি সবুজ কালারের, সবুজ লাল কালারের যে দাগটি আমরা টেনেছি, ওটি হচ্ছে তার আনুভূমিক একটি রেখা। ওই আনুভূমিক রেখা আমরা ধরলাম জিরো বিন্দু, শূন্য বিন্দু, অর্থাৎ এখানে উচ্চতা কত, জিরো। অর্থাৎ সে যেখান থেকে সে নিক্ষেপ হয়েছে বা যে তল হতে সে নিক্ষেপ হয়েছে, আবার সে ওই তলেই ফিরে আসলো। ওটাকে ওই জন্য এটা আমাদের হচ্ছে কি
শূন্য বিন্দু, অর্থাৎ যেখানে উচ্চতাটা শূন্য হবে। বলটা যদি উপরের দিকে যায় তার উচ্চতাটা ধীরে ধীরে বাড়বে, আর যদি বলটা নিচের দিকে আসে তাহলে বলটা উচ্চতা কমবে। তো কমবে মানে কি, উচ্চতাটা ঋণাত্মক হবে। অর্থাৎ আমাদের যে বলটাকে যে তল হতে নিক্ষেপ করা হয়েছিল ও তলটি হচ্ছে আমাদের শূন্য বিন্দু, আর উপর দিকে হচ্ছে উচ্চতা বাড়বে, এটা হচ্ছে তার এই ধনাত্মক অংশ, আর নিচের দিকে এটা হচ্ছে তার ঋণাত্মক অংশ, অর্থাৎ সে ওই উচ্চতা ঋণাত্মক দিকে সে যাচ্ছে, মানে এটা মূলত বোঝানো হচ্ছে কি তার ঋণাত্মক দিকটা। তো এই কারণে আমাদের সূত্র তখন দাঁড়াবে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। সূত্র কী দাঁড়াবে, যেহেতু সে এইচ পরিমাণ উল্টো দিকে চলে গিয়েছে, যেহেতু সে এইচ পরিমাণ উল্টো দিকে চলে গিয়েছে, তাহলে এইচের জায়গায় আমরা লিখব মাইনাস এইচ, এবং ইউর জায়গায় লিখব যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এটা আমি আবারও বলছি, যে তল হতে তাকে নিক্ষেপ করা হয়েছে এটা হচ্ছে আমাদের শূন্য বিন্দু, যদি সে আবার ওই তলে ফিরে আসতো তাহলে আমাদের উচ্চতা থাকতো 0, কিন্তু সে ওই তলে ফিরে না আসে, ওই তল হতে আরও গভীরে চলে যায়, অর্থাৎ উল্টো দিকে সে গেল। এই কারণে মাইনাস সাইনটা এখানে ব্যবহার করা হলো। তাহলে সে এখন আনুভূমিক বরাবর কতটুকু গেল তা আমরা তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি, ব্লু কালারের তীরচিহ্ন দিয়ে আমরা দেখাচ্ছি কি সে আনুভূমিক বরাবর গেল এক্স দূরত্ব। তাহলে আমরা এখানেও যদি আমরা এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার সূত্র প্রয়োগ করি, তো এইচের জায়গায় আসলো এক্স, আর ইউর জায়গায় কী আসবে কজ আলফা, আর টিটা যেভাবে আসবে টি হচ্ছে কি আমরা প্রথম সূত্র হতে মাইনাস এইচ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এই সূত্রতে আমরা টিটা বের করে এক্স ইকুয়াল টু ইউ কজ আলফা টি সূত্রে বসাবো। তাহলে সে আনুভূমিক বরাবর কত দূরে গিয়ে পড়বে তা আমরা বের করে ফেলতে পারবো। তো আমাদের আজকের এই টপিক্সের ক্লাসগুলো প্রাস, এটা আসলে জটিল কোনো বিষয় নয়। তো ভিডিওটি আরও কয়েকবার যদি দেখো আশা করি তোমরা সহজেই বুঝে যাবে। এরপর যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট আকারে জানাতে পারো, আমরা তোমাদের সাহায্য করব। তো আমরা তোমাদের জন্য আরও অনেক বিভিন্ন ভিডিও আমরা তৈরি করেছি, সায়েন্স ওয়ার্কশপ তোমাদের জন্য বিভিন্ন ভিডিও তৈরি করেছে, বিশেষ করে আমরা প্র্যাকটিক্যাল ভিডিওগুলো আমরা বেশি তৈরি করে থাকি। তো আমাদের ভিডিওগুলো দেখো, শেয়ার করো যদি ভালো লাগে, এবং আমাদেরকে পরামর্শ দাও যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি, যারা বিজ্ঞানের প্রাথমিক লেভেলে যারা রয়েছে অন্তত যেন তাদের কিছু একটা সহযোগিতা করতে পারি। তো আজকে এতটুকুই, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।